ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 10-এর গণিতের অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। গণিতের অ্যাক্টিভিটি টাস্কের প্রথমেই যে অঙ্কটা আছে সেটা পড়ছি শোনো। বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? কি কি দিয়েছে? বলেছে যে মূলধনের n বছর, তাহলে এখানে সময় t সমান n, সুদের হার কত বলেছে 8% বলেছে, মোট সুদের পরিমাণটা বলে দিয়েছে PNR/25, যেটা i ধরে নিয়েছি, আর আসল p বের করতে দিয়েছে। তো এখানে p এর মান বের করার জন্য আমরা যেটা জানি সরল সুদ সমান কি i ইকুয়াল টু কি জানি, একটাই ফর্মুলা মনে রাখবে, PRT/100, PRT/100। তাহলে এখান থেকে কি করবে, এখান থেকে বা দিয়ে p এর মানটা pটা বের করে নাও। তাহলে p সমান সমান কত হবে, i ইনটু 100/8t। এবার r এর জায়গায় কত বসাবে, r তো 8%ই দিয়েছে, i এর জায়গায় কত বসাবে, i এর জায়গায় বসাবে এই ভ্যালুটা PNR/25। তাহলে PNR/25 ইনটু 100, আর r t এর মান কত, এখানে t এর মান সময় মানে n দিয়েছে, n বসিয়ে দাও, r ইনটু n। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, 4×25=100, তাহলে 4p ইনটু n ইনটু r বাই r ইনটু n, n n r r কাটলো, তাহলে অ্যান্সার হচ্ছে 4p। এটা হচ্ছে মাল্টিপল চয়েস ছিল, 2p ছিল অ্যান্সারে দেওয়া ছিল 2p টাকা, 4p টাকা, p/2 টাকা, p/4 টাকা, তাহলে অ্যান্সার হয়ে গেল 4/p টাকা। এটা হচ্ছে মূলধন বা আসল। এমনিতে পরীক্ষার সময় তোমরা মাল্টিপল চয়েস যে কোশ্চেনগুলো থাকে সেখানে শুধুমাত্র টিক মার্ক দিলেই হবে, আর যদি কেউ কোষে দেখাও কোষেও দেখাতে পারো, কিন্তু কিভাবে এলো অঙ্কটা কোষে দেখিয়ে দেওয়া হবে এখানে। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলছে যে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, চোঙ দুটির উচ্চতার অনুপাত, ভূমির পরিধির অনুপাত দিয়ে দিয়েছে 3:4, তাহলে বলছে তাদের আয়তনের অনুপাত কত। দুটো চোঙ আছে, চোঙ দুটোর উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে কত 1:2, আর ভূমির যে পরিধি, চোঙের যে ভূমি, বৃত্তাকার ভূমি, সেই ভূমির পরিধি হচ্ছে 3:4। তাহলে বলছে তাদের আয়তনের অনুপাত কত হবে। প্রথমত দেখো, চোঙ দুটির উচ্চতার অনুপাত 1:2, অতএব এখান থেকে লেখা যায় যে প্রথম চোঙটির উচ্চতা h, অতএব দ্বিতীয় চোঙটির উচ্চতা কত হবে, একটা h হলে আর একটা 2h, কারণ তাদের অনুপাত কত 1:2, তাহলে প্রথম চোঙটার উচ্চতা আমি h ধরেছি, তাহলে দ্বিতীয় চোঙটার উচ্চতা হচ্ছে 2h। এখানে তোমরা x ও ধরতে পারতে, x 2x একই ব্যাপার। এরপর কি বলছে, তাদের ভূমির পরিধির অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে ভূমি বের করার জন্য আমাদের আগে চোঙের ব্যাসার্ধ পেতে হবে, ভূমির ব্যাসার্ধ। ধরি চোঙ দুটি ভূমির ব্যাসার্ধ যথাক্রমে
যথাক্রমে মানে পরপর, প্রথমেরটা বলা হবে, তারপর দ্বিতীয়টা বলা হবে। যথাক্রমে কি কি ধরা হলো? আর কমা একটা স্মল আর ধরা হচ্ছে, একটা ক্যাপিটাল আর ধরলাম, বা অন্য কোনো নামও ধরা যেত। ধরি চোঙ দুটির ভূমির ব্যাসার্ধ যথাক্রমে আর স্মল আর কমা ক্যাপিটাল আর। প্রথমে চোঙটার জন্য স্মল আর নিয়েছি, দ্বিতীয় চোঙটার জন্য ক্যাপিটাল আর নিয়েছি, ভূমির ব্যাসার্ধ। অতএব প্রশ্নানুসারে চোঙের ভূমির পরিধি চেয়েছে, পরিধির অনুপাত দিয়েছে। চোঙটার ভূমির পরিধি কি হয়? চোঙের ভূমির পরিধি হচ্ছে একটা বৃত্ত, সেই বৃত্তের পরিধির ফর্মুলা তাহলে কি? 2 পাই আর। তাহলে প্রশ্নানুসারে 2 পাই স্মল আর ইজ টু 2 পাই ক্যাপিটাল আর সমান সমান, এটা কেন করলাম 2 পাই স্মল আর? মানে হচ্ছে প্রথম চোঙটার ভূমির ব্যাসার্ধ স্মল আর নিয়েছি, ছোট আর, ছোট হাতের আর, তাই জন্য প্রথম চোঙটার ভূমির পরিধি হচ্ছে 2 পাই আর, আর দ্বিতীয় চোঙটার ভূমির ব্যাসার্ধ ক্যাপিটাল আর নিয়েছি, তাহলে দ্বিতীয় চোঙটার ভূমির পরিধি হচ্ছে 2 পাই ক্যাপিটাল আর ইজ টু কত কত দিয়েছে? 3:4, তাহলে এটা হয়ে গেল 3:4। তাহলে এখান থেকে যেহেতু অনুপাত 2 পাই বাদ চলে গেল, তাহলে r ইজ টু ক্যাপিটাল R মানে হচ্ছে 3:4। এর মানে r বাই r ইকুয়াল টু 3/4, মানে হচ্ছে স্মল r ইকুয়াল টু 3/4 ইন্টু ক্যাপিটাল R। এতদূর হলো। এবার কি বলেছে? চোঙ দুটির আয়তনের অনুপাত নির্ণয় করো। পাশে করছি, তোমরা নিচে করবে। অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত কত হবে? চোঙের আয়তনের অনুপাত কত? পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই আর স্কয়ার, প্রথমেরটা কি ছিল? প্রথমের ব্যাসার্ধ ছিল স্মল আর, তাই জন্য পাই স্মল আর নিলাম। এইচ, এইচ মানে এই এইচই ছিল প্রথমের চোঙটার ব্যাসার্ধ, যেহেতু এইচ ইজ টু পাই আর, আর মানে এবার কি? এই ক্যাপিটাল আর স্কয়ার, এইচ, এইচ মানে হচ্ছে 2h, যেহেতু দ্বিতীয় চোঙটার উচ্চতা হচ্ছে 2h, ওই জন্য 2h নেওয়া হলো। তাহলে এখান থেকে পাই পাই বাদ চলে গেল। এই স্মল আর মানে কি? 3/4 ইন্টু ক্যাপিটাল আর, তাহলে 3/4 ইন্টু ক্যাপিটাল আর তার হোল স্কয়ার। আচ্ছা, এখানের h আর এই h বাদ চলে গেল, তাহলে কি থাকছে? ইজ টু, এখানে কি h বাদ চলে গেছে, তাহলে পড়ে থাকলো কত? শুধু 2r স্কয়ার পড়ে রইল, 2r স্কয়ার। আর এখানে তারপর কি হলো? 3/4 এর হোল স্কয়ার r স্কয়ার ইজ টু 2r স্কয়ার। r স্কয়ার কেটে গেল, তাহলে 3 এর স্কয়ার মানে কত? 9, 4 এর স্কয়ার মানে 16 ইজ টু 2। তাহলে 16 দিয়ে গুণ করে দিলে কি হচ্ছে? 16 ফার্স্টেরটা কেটে যাবে, তাহলে 9 ইজ টু 16 দুগুণে 32। তাহলে চোঙ দুটির আয়তনের অনুপাত 9:32। নেক্সট অঙ্কটা দেখো, বলছে যে একটি বৃত্তের দুটি জ্যা AB এবং AC পরস্পর লম্ব। একটা বৃত্তের দুটো জ্যা AB আর AC এমন ভাবে আছে যে AB আর AC পরস্পর লম্ব, নিজেদের মধ্যে যে কোণটা উৎপন্ন করছে সেটা 90 ডিগ্রি। তাহলে বলছে যে AB 4 সেমি, AB কত বলে দিয়েছে? 4 সেমি, আর AC বলছেন 3 সেমি, AC হলো 3 সেমি।
4 সেমি 3 সেমি। তাহলে বলছে যে বৃত্তটি ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। বৃত্তের ব্যাসার্ধ সবসময় বৃত্তের কেন্দ্রগামী হয়। এবার দেখো এই যে এবি আর এসি দুজনের মধ্যে পরস্পর 90 ডিগ্রি কোণে নত আছে। এবার এদের যে অতিভুজটা, এদের সাথে যে যদি অতিভুজ টানা যায় বা বৃত্তের যে কোনো যদি একটা এই যে এই ব্যাসটা টানা হলো, এটা বৃত্তের কেন্দ্রগামী হচ্ছে। তাহলে এখান থেকে বোঝা যায় যে বিসি কেন্দ্রগামী সরলরেখা, বিসি কেন্দ্রগামী সরলরেখা, এটা লেখা হচ্ছে যেহেতু এবি যায় লম্ব এসি যায়, অতএব বিসি কেন্দ্রগামী সরলরেখা পাশে লেখো অর্থাৎ ব্যাস পাশে ছবিটা কিন্তু অবশ্যই দেখাতে হবে। অর্থাৎ ব্যাস কত হবে, বিসি সমান কত হবে, পিথাগোরাসের যে উপপাদ্য ছিল কি ছিল, এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে বিসি এর দৈর্ঘ্যটা পেয়ে যাবে, বিসি এর দৈর্ঘ্যটা এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এবি স্কয়ার এর মান কত 4 স্কয়ার প্লাস এসি স্কয়ার এর মান 3 স্কয়ার যদি বসাও তাহলে বিসি এর মানটা পেয়ে যাবে। বিসি মানে কি পাওয়া গেল, বিসি মানে পাওয়া গেল ব্যাস। আমাকে কি চেয়েছে, ব্যাসার্ধ চেয়েছে, তাহলে ব্যাসের হাফ করলেই ব্যাসার্ধ পেয়ে যাবে। তাহলে ব্যাস যেটা বেরাবে সেই মানটাকে 2 দিয়ে ভাগ করে দেবে, অতএব নির্ণয় ব্যাসার্ধ বলে লিখে দেবে ওই কত। তোমাদের প্রসঙ্গত একটা কথা বলে রাখি যে আমাদের এই চ্যানেলে বিভিন্ন শিক্ষামূলক জিনিসের পাশাপাশি এক মাস পূর্তি উপলক্ষে, চ্যানেলের 1 মাস পূর্তি উপলক্ষে প্রত্যেক শনিবার বেলা 1টায় একটি করে গল্প আপনাদের জন্য নিবেদন করা হবে বা তোমাদের জন্য নিবেদন করা হবে। তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই সমস্ত পড়াশোনার বিষয়গুলো আলোচনার পাশাপাশি বিভিন্ন ধরনের ছোট গল্প এখানে তোমাদের পাঠ করে শোনানো হবে। সুতরাং প্রত্যেক শনিবার বেলা 1টার সময় যারা নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা গল্প শুনতে ইচ্ছুক প্রত্যেক শনিবার বেলা 1টার সময় করে একটি করে নতুন গল্প আপনাদের সামনে নিবেদন করা হবে। ইতিমধ্যে একটি গল্প নিবেদন করা হয়েছে, যারা শুনেছো তারা অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে, আর যারা শোনোনি তারা শুনে জানাবে। নেক্সট অঙ্কটা দেখো, যেটা বলছে যে কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে, চক্রবৃদ্ধি সুদ কত ৮৬৫২ টাকা, 2 বছরের সরল সুদ বলে দিয়েছে ৮৪০০ টাকা। তাহলে বলছে যে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। মূলধন কত আর বার্ষিক সুদের হার কত। আচ্ছা, প্রথমে দেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা, 2 বছরের সরল সুদ এত টাকা। তাহলে 1 বছরের সরল সুদ কত টাকা হবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে, $৪,২০০ টাকা। প্রথমত বলে রাখি চক্রবৃদ্ধি সুদ, দেখো ভালো করে বুঝতেই পারছো যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ৮৬৫২ টাকা, 2 বছরের সরল সুদ ৮৪০০ টাকা। তাহলে কোনটা বেশি, সরল সুদ না চক্রবৃদ্ধি সুদ? চক্রবৃদ্ধি সুদ বেশি। কেন চক্রবৃদ্ধি সুদ বেশি? 2 বছরের আসলের পরিমাণ তো একই আছে, আমাকে তো একটা আসলের উপরই সরল, যেটা ধরো 200 টাকা দিয়েছো তার উপরই চক্রবৃদ্ধি সুদ হচ্ছে বা সরল সুদ হচ্ছে। ধরো 500 টাকা দিয়েছো, সেই একই টাকার উপরই কিন্তু সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ হচ্ছে। কেন? তাহলে একই বছরে কিন্তু 2 বছরেই সময়ের মধ্যে, তাহলে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে বেশি কেন হচ্ছে? পার্থক্য কি দুটোর মধ্যে? সরল সুদ প্রত্যেক বছর আসলের থেকেই হয়, মানে যেটা আসল সেটাকে রেখেই তার উপর যে সুদটা কাটে সেটা সরল সুদ।
প্রত্যেক বছর আসলের পরিমাণটা একই থাকে, সেই আসলের পরিমাণের ওপর যে পার্সেন্ট সুদ চাপে, ধরো 8%, 10% সুদের হার, তাহলে 10% সুদের হারটা আসলের ওপরই চাপবে বারবার 10%। ধরো 100 টাকা তুমি রাখলে ব্যাংকে বা অন্য কোথায় জমা রাখলে, বলা হলো যে 10% হারে সুদ দেওয়া হবে, তাহলে কত পার্সেন্ট হবে? 100 টাকা 10% মানে 10 টাকা, তাহলে তার পরের বছর তুমি কত পাবে? 110 টাকা। তারপরের বছর কত পাবে? 100 টাকার উপরই কিন্তু 10% হবে, তার মানে আবার 10 টাকা বাড়বে এইভাবে। কিন্তু সরল সুদের, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, প্রথম বছরে তুমি ধরো রাখলে 100 টাকা, তারপরের বছর তাহলে সেটা বেড়ে কত হলো? 110 টাকা। এবার যে 10% সুদটা দেওয়া হবে, 10% সুদটা কিন্তু এই 110 এর উপর চাপানো হবে। সরল সুদের 10% সুদটা 100 এর উপর চাপানো হতো, এই 10% সুদটা 110 এর উপর চাপানো হবে। 110 এর উপর চাপানো 10% মানে হচ্ছে 11 টাকা। এরপর 11 টাকা পেলে তার মানে কত বাড়লো? 121 টাকা হয়ে গেল। এরপর 10% 10% 10% করে বাড়তে বাড়তে থাকবে, যেটা সুদে আসলে হলো সেটার উপর। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। কারণ সুদে মূলে যেই জিনিসটা হলো, সুদ আর আসল মিলিয়ে যে জিনিসটা হলো, তার উপর পার্সেন্টেজ চাপছে, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর বারবার এটা থেকে সরল সুদ কত? 10% যদি হয় তাহলে প্রথমে পেলে 110 টাকা, তারপরে 10%টা কার উপর কাটবে? এর উপরই 10 টাকা, মানে 10 টাকাই বাড়বে। তার মানে এইটা থেকে বাড়লে কত টাকা পাচ্ছ? 120 টাকা। তাহলে বুঝলে, এখানে 121 টাকা হয়ে গেছিল, এখানে পাচ্ছ 120 টাকা, আমি 2 বছরে। এইভাবে পার্সেন্টেজে বাড়তে বাড়তে যাবে, 2 বছর হোক 3 বছর হোক। তাহলে সরল সুদ সব সময় বাড়বে আসল থেকে। চক্রবৃদ্ধি সুদ কি? আসল প্লাস সুদ যেটা হলো তার পরবর্তীকালে সেটার উপর সুদের হারটা বাড়বে। এটা হলো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মেইন কনসেপ্ট। এবার দেখো এই অঙ্কটার মধ্যে যেটা বলছে, কি বলছে যে এত টাকা হলে বার্ষিক সুদের হার নির্ণয়, মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। দুটোতে একসাথে পাবো না, আলাদা আলাদা ভাবে পেতে হবে আমাদের। আচ্ছা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, তাহলে ভালো করে দেখো, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ বেশি হয়, অতএব লেখো এখানে, অতএব চক্রবৃদ্ধি সুদ বেশি হয় 8000 এত থেকে মাইনাস করো 8400, কত বিয়োগ হলো? বিয়োগ হয়ে হলো 252 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ বেশি হয় 252 টাকা, তাহলে 252 টাকা সুদ আমরা বেশি পাচ্ছি। যেটা তোমাদের দেখালাম ওই 121 20 100 টাকা রেখে 10% যদি হারে দাও, ওখানে এমন 1 টাকা হচ্ছিল, এখানে 252 টাকা পাচ্ছি বেশি। চক্রবৃদ্ধি সুদ বেশি হয় এত টাকা। এ দেখো, এই 252 টাকা লেখো, এই 252 টাকা, এই 252 টাকা বেশি হয় আসল $4200 টাকা বেশি হওয়ার জন্য। আচ্ছা, এই 252 টাকা সুদ লেখো, সুদ কার সুদ? এই চক্রবৃদ্ধি সুদটা বেশি হচ্ছে কি? আসল 4200 টাকা বেশি হওয়ার জন্য। এটার মানেটা কি? এই যে এটা ছিল 1 বছরের সরল সুদ 4200 টাকা। আচ্ছা, যেটা প্রথমে উদাহরণ দিচ্ছিলাম, ধরো যে মনে মনে ধরো যে মোট আসল কিন্তু আমরা জানি না, মোট আসল ভেবে নাও, মোট আসল x টাকা আছে। x টা কত? 1000 টাকা না 2000 টাকা বা 100 টাকা আমরা জানি না।
এবার এই x টাকাটা হচ্ছে কি ছিল, মোট আসল, মানে আমি যেই টাকাটা দিয়েছি, আমি যেটা বলছিলাম ব্যাংকে 100 টাকা দিলাম বা এমনি 100 টাকা যে কোনো জায়গায় দেওয়া হলো তার 10% যেটা বলছিলাম, সেই 100 টাকাটা বা x টাকাটা হচ্ছে আসল। এবার এর থেকে পরের বছর আমি যে সুদটা পাচ্ছি, শুধু সুদ, সেই সুদটার পরিমাণ হচ্ছে 4200 টাকা। এই 4200 টাকাটা কি পেয়েছিলাম, সরল সুদ হিসাবে পেয়েছিলাম এক বছরে। প্রথম বছরে সরল সুদ যা হবে চক্রবৃদ্ধি সুদ একই হবে, কারণ তোমাদের ফার্স্টেই দেখালাম যে 100 টাকা, এই 100 টাকাটা যদি এই 100 টাকার 10% সরল সুদে দিলে কত হবে, 100 টাকা 10% মানে 10 টাকা, তাহলে 110 টাকা। এটা চক্রবৃদ্ধি সুদে হলে কত হবে, চক্রবৃদ্ধি সুদেও তোমার 10 টাকা বাড়বে, তার মানে 110 টাকা হবে। পরের বছর চক্রবৃদ্ধি সুদ হলে এখান থেকে বাড়বে, সরল সুদ হলে আবার এই 100 থেকেই 10 বাড়বে, তার মানে 120 হবে, আর এখানে 121 হচ্ছিল। দ্বিতীয় বছর থেকে চক্রবৃদ্ধি সুদ আলাদা হচ্ছে, কিন্তু প্রথম বছর চক্রবৃদ্ধি সুদ সরল সুদ তো একই। এবার ভালো করে ভাবো, দ্বিতীয় বছরে যে সুদটা বেড়েছে, সেই সুদটা বাড়ছে 252 টাকা বাড়ছে, তার মানে 252 টাকা ওখানে বেশি হয়েছে। এই যে 420 টাকাটা, তাহলে এই 110 টাকাটা থেকে চক্রবৃদ্ধি সুদ বেড়েছিল, তাই জন্য x প্লাস এই যে এইটা থেকে এইটার উপর যে পার্সেন্ট সুদের হারে আমার যে সুদ পার্সেন্টটা বেরাবে, সেইটার উপর সেই পার্সেন্টেজটা চেপে সেখান থেকে চক্রবৃদ্ধি সুদটা বেশি হচ্ছে। সরল সুদ তো x থেকেই চাপতো, আর এখানে কি হচ্ছে, x প্লাস 4200 টাকাটা এক্সট্রা যাচ্ছে, তার মানে 4200 টাকা বেশি আসলের জন্য 252 টাকা সুদটা বেড়ে গেল। চক্রবৃদ্ধি সুদে যেহেতু সুদটা যোগ হয়ে যায়, আসলের সাথে যোগ হয়ে গিয়ে তারপরের বারে বাড়ে, এই জন্য 4200 টাকা মেন আসলের সাথে যুক্ত হয়ে গিয়ে আসলটা বেড়ে গেল। আসল বেড়ে গেলে এবার সুদটা বেড়ে যাবে, সুদের হার যদি একই থাকে, এই সুদের হার মানে সুদটা বেড়ে গিয়ে 252 টাকা বেড়ে গেছে, বেড়ে 252 হয়েছে। তাহলে ব্যাপারটা কি বললো, আসল 4200 টাকা বেড়েছে, 4200 টাকা আসল বেশি হয়েছে। এবার তোমরা ধরে নাও যে সমস্যাটা কি, এখন সমস্যাটি হলো কি হবে, আসল মানে কিন্তু এটা মেন আসল নয়, এটা লিখতে পারো বৃদ্ধির আসল, লিখতে পারো বৃদ্ধির আসল, মানে যেই আসলটা বাড়লো, শুধুমাত্র x ধরো মেন আসল, সেই আসলটা জানি না, সেই আসলের সাথে 4200 টাকা যোগ হয়েছে, তাহলে বৃদ্ধির আসল p সমান সমান কত, 4200 টাকা। আচ্ছা, সুদের হার এটাই বের করব, সুদের হার সমান সমান r% দিয়ে রেখে দাও, জানি না কত বের করব। আর কি সময় তো সব ক্ষেত্রেই কত, 2 বছর। আচ্ছা, আই কত, আই মানে কি সময় t, ব্র্যাকেটে t লিখে দেবে। আর সুদ মোট সুদ বা সুদ মানে বৃদ্ধির সুদ, এখন পুরো সুদ যায় না, এই বৃদ্ধির সুদ হচ্ছে 252 টাকা। সুদ মানে i ইকুয়াল টু হচ্ছে 252 টাকা। তাহলে এখান থেকে কি কার ভ্যালু বের করবে, সুদের হার বের করবে। তাহলে একটাই ফর্মুলা জানি, i ইকুয়াল টু PRT বাই 100। এবার তোমরা কি করবে, r টা এদিক ওদিক করে বের করবে, r এর মানটা বের করবে। বাকি i p t সবার মান তো জানো, সবার মান এখান থেকে বসিয়ে r এর মান বের করবে, কত পার্সেন্ট হচ্ছে, যেটা হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ। r সব সময় পার্সেন্টেজে হয়, যেই মানটা বেরোবে সেটা পার্সেন্টেজ দিয়ে লিখবে, আরটা কত বেরোলো, কত পার্সেন্ট বেরোলো লিখবে, এটা জিজ্ঞাসার চিহ্ন আছে, বাড়ির কাজ থাকবে। এবার তোমরা 8টা পার্সেন্টেজ হিসেবে পেয়ে গেলে, এই 8টাকে পেয়ে গেলে কত আর, তাহলে সুদের হার পেয়ে গেলে। এখন মোট আসলটা চাই, এটা তো বৃদ্ধির আসলটা ছিল, ওই x এর সাথে এই এত টাকা এক্সট্রা যোগ হয়ে গিয়ে 252 টাকা বেশি হচ্ছিল, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি সুদ, প্রথম বছরের সুদ, এই যে এক বছরের সরল সুদ এইটা। তাহলে কি করব, দ্বিতীয় ক্ষেত্রে কি করব, আসল সমান জিজ্ঞাসার চিহ্ন বা p
বা P1 যাও নাম দিতে পারো, এখানে যেহেতু P নামটা ইউজ করে P নাম দিলেও অসুবিধা নেই। আসল সমান জিজ্ঞাসার চিহ্ন। আচ্ছা, সুদের হার, সুদের হার লিখে ফেলবে কত, এখান থেকে যেটা বেরোবে সুদের হার, সেই সুদের হারটা লিখে ফেলবে এখানে, ফাঁকা থাকলো। আচ্ছা, তারপর সময়, সময় টি মানে 2 বছরই আছে, ওটা পাল্টায় নেই, সময় টি 2 বছর। আর মোট সুদ, এখানে হচ্ছে মোট সুদ, মোট সুদ আই কত, মোট সুদ আই হচ্ছে 4,200 টাকা। কারণ প্রথম বছর সরল সুদ তো এই 4,200 টাকা, প্রথম বছর সরল সুদ বা প্রথম বছর চক্রবৃদ্ধি সুদ একই হয়, ওই 100 টাকার উপর 10% নিয়ে যেটা দেখালাম 110 টাকাই হচ্ছে। তাহলে মোট সুদ হচ্ছে 4,200 টাকা। তাহলে এখান থেকে তোমরা কি বের করবে, সুদের হারও পেয়ে গেছো এখান থেকে অলরেডি। তাহলে আসল পি বের করে নেবে, i = PRT/100, এই ফর্মুলায় বসিয়ে পি টাকে এদিক থেকে এদিক করে পি এর মানটা বের করবে। তাহলে এইটা কাজ থাকলো, খুব ভালো অঙ্ক। আর এর মান বের করবে, আর কত পার্সেন্ট, এখান থেকে পি এর মান বের করবে, পি কত পার্সেন্ট হচ্ছে, এখানে বাকিগুলো জানা। আর সব সময় একই থাকবে, যদি 10% বেরোয় 10% বেরোবে, 5% বেরোলে 5%, বা যাই যাই পার্সেন্টেজ বেরোক না কেন, সুদের হার কখনো পরিবর্তন হয়ে যায় না। এটা কাজ থাকলো, এটা অতি অবশ্যই করবে। আর যেগুলো হিন্টস হিসেবে দেওয়া থাকছে, এই হিন্টস গুলো পূরণ করে জমা দেবে, আর প্রত্যেকটা করবে, অ্যাক্টিভিটি টাস্কের প্রত্যেকটা অঙ্ক এখানে ইম্পর্টেন্ট। নেক্সট অঙ্কটা দেখো, বলছে যে যদি ax² + bx + c = 0, এই সমীকরণের বীজদ্বয়ের অনুপাত যদি 1:r হয়, তবে দেখাও যে এইটা r + 1 এর হোল স্কয়ার বাই r = b²/ac, এটা প্রুফ করতে বলছে বা প্রমাণ করতে বলছে। এই এক নং সমীকরণের বীজদ্বয়ের অনুপাত শুধু বলে দিয়েছে 1:r। তাহলে ধরি এক নং সমীকরণের একটি বীজ সমান আলফা, তাহলে অপর বীজ কি হবে, অপর বীজ কত হবে, 1:r দিয়েছে তো, তাহলে একটা আলফা হলে আর একটা কি হবে, r আলফা, অপর একটি বীজ r আলফা। এবার দ্বিঘাত সমীকরণে যে বীজের বীজদ্বয়ের যোগফল কি হয়, -x² -b/a, ওইটাই কাজে লাগানো হবে। তাহলে আলফা বা প্রশ্নানুসারে বা অতএব দিয়ে যা বলতে পারো, আলফা প্লাস r আলফা সমান সমান -b/a, বা এখান থেকে আলফাটা কমন নাও, 1 + r সমান সমান -b/a। এখান থেকে বোথ সাইড ওইদিকে উভয় পক্ষে বর্গ করে দাও, তাহলে কি হচ্ছে, α² * 1 + r এর হোল স্কয়ার = b²/a², মাইনাসটা উঠে চলে যায় স্কয়ার করলে, কারণ গুণ হয় তো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, b²/a² হয়ে গেল। এটাকে নাম দিয়ে দাও 2 নাম্বার। আরেকটা আমরা কি জানি, আরেকটা আমরা জানি যে বীজদ্বয়ের গুণফল কি হয়, আলফা ইনটু r আলফা সমান সমান কি হয়, c/a হয়, এই যে c/a। তাহলে r আলফা স্কয়ার = হচ্ছে c/a, এটাকে 3 নাম্বার নাম দিয়ে দাও। এবার আমরা যেটা প্রমাণ করতে হবে তার দিকে তাকিয়ে কাজ করব, এইটা ভাজিতক 3 করব, 2/3। তাহলে 2/3 করলে কি পাচ্ছ, 2/3, 2 নং ভাজিতক 3 নং, ইমপ্লাই কি হচ্ছে, α² 1 + r তার হোল স্কয়ার, নিচে কে আছে r * α², আর এদিকে হচ্ছে b²/a² উপরে, আর নিচে c/a। তাহলে α² কাটলো, বাঁ দিকটা মিলে গেল, 1 + r তার হোল স্কয়ার বাই r, এদিকে কি হচ্ছে
এটা আগে ঠিক করে লিখবে, বি স্কোয়ার ইন্টু এই এটা সি বাই এর নিচে, তার মানে এই এটা উপরে চলে গেল, এই এ স্কোয়ারটা নিচে আছে, নিচে নামলো, ইন্টু সি, তাহলে এ এর সাথে এ স্কোয়ার কাটলো, একটা এর নিচে থাকলো, তাহলে উপরে থাকছে বি স্কোয়ার, নিচে থাকছে এসি, বি স্কোয়ার বাই এসি। দেখো মিললো কিনা। পাশে লিখে দেবে প্রমাণিত। নেক্সট একটা উপপাদ্য দিয়েছে, দেখো বলছে যে প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এই উপপাদ্যটা পেজ 60 পাতায়, উপপাদ্য 33, পেজ 60 উপপাদ্য নাম্বার 33, পেজ 60 উপপাদ্য নাম্বার 33। তোমরা এটা করে নিও নিজেরা। আচ্ছা, তারপরের অঙ্কটা কি বলছে দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উহার উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন সেমি বেশি হতো। চোঙটার উচ্চতা বলছে চোঙটার ভূমির ব্যাসার্ধের দ্বিগুণ বা চোঙটার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতাটা দ্বিগুণের পরিবর্তে 6 গুণ হতো তাহলে বলছে যে আয়তন, যেই আয়তনটা দ্বিগুণে হতো সেই আয়তনটা 6 গুণে 539 বেশি হতো, ঘন ডেসিমি বেশি হতো। তাহলে বলছে চোঙটির উচ্চতা নির্ণয় করো। তাহলে ফার্স্টে ধরে নাও যে ধরি চোঙটির উচ্চতা h আর চোঙটির ব্যাসার্ধ r। প্রশ্নানুসারে কি বলছে, প্রশ্নানুসারে বলছে কি h সমান সমান 2r, কারণ বলেছে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে h সমান সমান 2r। তাহলে অতএব আমাদের যেটা নির্ণয় করতে বলছে কি চোঙটির আয়তন। অতএব চোঙটির আয়তন চোঙের আয়তন কত হয়, পাই আর স্কয়ার h ঘন ডেসিমি। এখন আর এর জায়গায় আর তো আর থাকলো পাই আর স্কয়ার, h এর জায়গায় কত করবে 2r বসালে, তাহলে কত হচ্ছে পাই 2 পাই আর কিউব হচ্ছে ঘন ডেসিমি। এটা প্রথম ক্ষেত্রে গেল। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, চোঙটির উচ্চতা যদি 6 গুণ হতো তাহলে চোঙের উচ্চতা দ্বিতীয় ক্ষেত্রে এখানটা লিখতে পারো, দ্বিতীয় ক্ষেত্রে বা অন্য কিছু নাম দিতে পারো এখানে। দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা h সমান সমান 6 গুণ, কার 6 গুণ, ব্যাসার্ধের 6 গুণ, তার মানে 6r, তাই তো। অতএব দ্বিতীয় ক্ষেত্রে কথাটা উল্লেখ করবে চোঙটির আয়তন কত হবে, একই হবে পাই আর স্কয়ার, h এর জায়গায় কত বসাবো 6r, তার মানে কত হলো 6 পাই আর কিউব ঘন ডেসিমি। এখন কি বলছে, প্রশ্নানুসারে কি লিখতে হবে, প্রশ্নানুসারে বলছে যে দ্বিতীয় ক্ষেত্রের উচ্চতার আয়তন প্রথম ক্ষেত্রের আয়তনের থেকে এই 539 বেশি, ডেসিমি বেশি, তাহলে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব সমান 539।
তো এখান থেকে তোমাদের কাজ কি থাকবে, পাই এর মান, পাইটা 6, এখান থেকে পাই পাই কমন নেবে, পাই এর মান 22 এর সাথে করবে, করে আর কিউবটা ফার্স্টে কমন নিয়ে নেবে, আর কিউব কমন নিয়ে তাহলে 6 * 22 এর সাথে -2 * 22/7 মানে কত হচ্ছে, যদি বিয়োগ করে দাও তাহলে হচ্ছে 4 * 22 এর সাথে, 4 পাই আর কিউব সমান 539। এবার 22 এর সাথে থেকে পাইটাকে ওইদিকে নিয়ে যাবে 1/পাই করে, 4টাকে ওইদিকে 1/4 করে নিয়ে যাবে, সেখান থেকে আর কিউবের মান পাবে, আর কিউবের মান থেকে আর এর মান বের করবে কাটাকুটি করে, এখান থেকে কি বের করবে, আর কিউব বেরোবে, আর বেরাবে, কিউবটাকে ভাঙবে কিউবিক রুট করে আর বেরাবে, কিন্তু চেয়েছে কি, উচ্চতা চেয়েছে, উচ্চতা কত, আসল উচ্চতা কত ছিল, দ্বিগুণ উচ্চতা ছিল, উচ্চতা ছিল ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ যেটা পাবে তাকে 2 দিয়ে গুণ করলেই উচ্চতা পেয়ে যাবে, তাহলে ব্যাসার্ধ যদি x r এর মান যা হবে, h এর মান কি হবে 2 * r, অতএব নির্ণেয় উচ্চতা 2 * r এর মানটা যেটা হবে বসিয়ে দেবে, 2 দিয়ে গুণ করবে, যত হবে তত ডেসিমিল। অ্যাক্টিভিটি টাস্কে মাধ্যমিকের সমস্ত অঙ্ক আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওগুলো দেখতে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে নিও, আর অবশ্যই হোম টাস্কগুলো জমা দিও। ধন্যবাদ।